ডাক্তার উমা মাঝি মুখোপাধ্যায়ের সাক্ষাৎকার নিয়েছেন অনামিকা সরকার। শুরু হচ্ছে অনুষ্ঠান প্রান্তিক। সুদর্শন কৃষ্ণবর্ণ ছেলে জন্মালে আতুর ঘরে তার নাম রাখা হলো কালো মানিক। অবশ্য কালক্রমে কালো খোসে হলেন আমাদের মানিক বন্দ্যোপাধ্যায়। সেই মানিক বন্দ্যোপাধ্যায়ের ছোট গল্প নিয়ে সেজে উঠেছে আমাদের আজকের প্রান্তিক। সঙ্গে রয়েছেন উমা মাঝি মুখোপাধ্যায়, ঘোষপুকুর মহাবিদ্যালয়ের বাংলার অধ্যাপিকা। অসমের শিলচরে কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় থেকে শুরু, তারপর শিলিগুড়ি মহাবিদ্যালয়, মালবাজার মহাবিদ্যালয় এবং বর্তমানে ঘোষপুকুর মহাবিদ্যালয়। অভিজ্ঞতা অনেক। বর্তমানে শিলিগুড়ির বাসিন্দা। প্রান্তিকে আপনাকে স্বাগত। নমস্কার। নমস্কার। রয়েছি আমরা মানিক বন্দ্যোপাধ্যায়ের জন্ম মাসে, তাই তো? জন্ম মাস 19শে মে। 19শে মে ওনার জন্ম। আচ্ছা, মানিক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে যখন আমরা কথা বলছি, মানিক বন্দ্যোপাধ্যায়ের ছোট গল্প, তাহলে বাংলা ছোট গল্পে মানিকবাবু স্বাতন্ত্র্য কোথায়? মানিক বন্দ্যোপাধ্যায় যখন মারা গেলেন, সেই শোক সভায় সমরেশ বসু, সাহিত্যিক সমরেশ বসু একটা কথা বলেছিলেন। আচ্ছা। যে মানিক বন্দ্যোপাধ্যায়ের মতো দুঃখী ও সাহসী লেখক আমাদের মধ্যে আর কেউ নেই। দুঃখী এই কারণে বলেছেন সমরেশ বসু যে তার চরিত্ররা এই যে নিরবিচ্ছিন্ন জড় প্রকৃতির সঙ্গে লড়াই দিচ্ছে, সেই লড়াইয়ে শেষ পর্যন্ত হেরে যাচ্ছে, কিন্তু লড়াইটা তারা থামায়নি। এবং একটা বৈজ্ঞানিক দৃষ্টিতে, নির্মোহ দৃষ্টিতে তিনি মৃত্যুটাকে দেখেছেন এবং মৃত্যুর কাছে তাকে বশ মানতে হচ্ছে। এই জন্যে তিনি দুঃখী আর সাহসী এই কারণে যে তিনি বৈজ্ঞানিক নির্মোহ দৃষ্টিতে বাস্তবটাকে দেখেছেন এবং তিনি মানুষের লড়াইটাকে অত্যন্ত মূল্য দিয়েছেন। মানুষের লড়াই, বিশেষ করে 1945-46 সালে পর থেকে তিনি যখন মার্ক্সবাদে সংস্পর্শে এলেন, তখন তার লেখা পাল্টে গেল এবং মানুষের যে ধারাবাহিক লড়াই এবং মানুষের যে যৌথ সংগ্রামী যে মানসিকতা, তার জয় তিনি দেখালেন। এখানেই তিনি সাহসী। এই রকম লেখক কিন্তু আর আমাদের মধ্যে আমরা এরকম পাই না। ঠিক। তাহলে আমি আরও একটা প্রশ্ন আপনার কাছে রাখতে চাই। বিংশ শতকের দ্বিতীয় দশক থেকে, বলা বাহুল্য কল্লোল পত্রিকার সময় থেকে, বাংলার কবিকুল তথা সাহিত্যিকেরা রবীন্দ্র যে বলয় বা রবীন্দ্র অনুকম্পা, তা থেকে মুক্ত হতে থাকেন। মানিকবাবু এ বিষয়ে কতখানি সফল? 1923 সালে কল্লোল পত্রিকা প্রকাশিত হয়, 1926 সালে কালি কলম প্রকাশিত হয় এবং 1927 সালে প্রগতি পত্রিকা প্রকাশিত হয়। মূলত কল্লোল, কালি কলম এবং প্রগতি, এই তিনটে পত্রিকাকে ঘিরে প্রেমেন্দ্র মিত্র, অচিন্ত সেনগুপ্ত, বুদ্ধদেব বসু, এই মূল শৈলজানন্দ মুখোপাধ্যায়, এরা এগিয়ে এসেছিলেন এবং এদের একটাই মটো ছিল, প্রেমেন্দ্র মিত্র যেমন বলছেন, মানুষের মানে চাই, গোটা মানুষের মানে, রক্ত মাংস, হাড় মেদ মজ্জা, ক্ষুধা তৃষ্ণা লোভ কাম হিংসা সমেত গোটা মানুষের মানে চায়। আর অচিন্ত সেনগুপ্ত বলছেন, সম্মুখে থাকুন বসে পথ রুদি রবীন্দ্র ঠাকুর, আপন চক্ষের থেকে জ্বালিব যে তীব্র তীক্ষ্ণ আলো, যুগ সূর্য ম্লান তার কাছে, মোর পথ আরো দূর। মূলত এই
একটা রবীন্দ্র বিরোধিতা, এই মানসিকতা নিয়েই কল্লোল যুগের সূচনা হয়েছিল। এবং তারা যে রবীন্দ্র রোমান্টিকতাকে তারা প্রতিহত করে একটা বাস্তববাদ আনার চেষ্টা করেছিলেন কল্লোল যুগের লেখকরা, কিন্তু সেটা সফল হয়নি। কারণ তারাও একটা রোমান্টিকতা, আবেগ গিয়ে ভেসে গিয়েছিলেন, এবং তারা যে রবীন্দ্র বিরোধিতা করছেন এই রকম একটা আবেগ, এবং তাদের সঙ্গে বাস্তবের মাটির কোনো যোগ ছিল না। তারা মূলত পাশ্চাত্য সাহিত্য পড়ে, নুট, হামসুন এইসব লেখকদের লেখা পড়ে তারা এই রবীন্দ্র বিরোধিতায় নেমেছিলেন, যেটা পরবর্তীকালে আমরা তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, মানিক বন্দ্যোপাধ্যায় বা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, এরা কিন্তু কল্লোল যুগের লেখক হয়ে কল্লোলের লেখক নন। আমার ঠিক পরের প্রশ্নটা কিন্তু এখানেই। বাংলা সাহিত্যে এই যে ত্রয়ী বন্দ্যোপাধ্যায়, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, মানিক বন্দ্যোপাধ্যায় এবং তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, কেন এদের স্বাতন্ত্র্য করা হলো? এই কারণে যে আগেই বলেছি, কল্লোলের যুগের লেখকদের অতিরিক্ত আবেগ এবং বাস্তবতাবিহীন একটা যে উদ্যম রবীন্দ্র বিরোধিতার, সেটা থেকে এই লেখকরা কিন্তু সম্পূর্ণ আলাদা। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় বাস্তবে বীরভূমের মাটিকে তিনি যেভাবে দেখেছেন সেভাবেই লিখেছেন। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় তার পথের পাঁচালী, এবং মানিক বন্দ্যোপাধ্যায় মূলত, মানিক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি, মামার বাড়ি বিক্রমপুর গাউদিয়া। সেই গাউদিয়ার কথা পুতুল নাচের ইতিকথায় আছে, এবং অনেক গল্প তার প্রত্যক্ষ অভিজ্ঞতা থেকে এবং বাস্তবতা থেকে নেওয়া। তারা মূলত অভিজ্ঞতা নির্ভর লেখক, মাটির সঙ্গে তাদের যোগ। আচ্ছা, সেজন্যেই তারা প্রেমেন্দ্র মিত্র, অচিন্ত সেনগুপ্ত, বুদ্ধদেব বসু, শৈলজানন্দ মুখোপাধ্যায় এদের থেকে একদম আলাদা। আচ্ছা, এই যে তিনজনের রচনার আমরা যদি সাদৃশ্য আসি, তাহলে কি কি সাদৃশ্য দেখতে পাওয়া যায়, অথবা তার সাথে মৌলিকত্বই বা কি? সাদৃশ্য, এরা তিনজনেই কিন্তু বাস্তবটাকে দেখার চেষ্টা করেছেন এবং দেখেছেন, সারা জীবন দুচোখ ভরে বাস্তবটা দেখেছেন। বিশেষ করে আমরা যুগান্তর চক্রবর্তীর যে মানিক বন্দ্যোপাধ্যায়ের রচনাবলী সংস্করণ পাই সম্পাদনায়, সেখানে যুগান্তর চক্রবর্তী মানিক বন্দ্যোপাধ্যায় সম্পর্কে বলছেন যে তার জ্বলন্ত দুটো চোখ, যেটা মানিক বন্দ্যোপাধ্যায় বলেছেন যে কেন, এই কেন রোগ আমাকে তাড়িয়ে নিয়ে বেরিয়েছে। ছোট বড় যে কোনো বিষয়ে তার যে অন্তর্নিহিত সত্য, সেটা জানার যে রোগ, সেটা তাকে আক্রমণ করেছে। কেন? এটা তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় সম্পূর্ণভাবে বাস্তব নির্ভর লেখক, এবং বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ও গ্রাম পটভূমিকায় সাধারণ নরনারীরই আশা আকাঙ্ক্ষা রূপায়িত করেছেন। এদিক দিয়ে তিনজনের মিল আছে, কিন্তু মানিক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আবার এদের পার্থক্য অনেক। কি কি পার্থক্য আমরা পাই মোটামুটি? মানিক বন্দ্যোপাধ্যায় বৈজ্ঞানিক এবং ফ্রয়েডীয় যে মনোবিকলন তত্ত্ব, তিনি বিজ্ঞানের ছাত্র ছিলেন। তিনি বাঁকুড়া খ্রিস্টান কলেজে বিজ্ঞান নিয়ে পড়েছেন, প্রেসিডেন্সি কলেজে এবং কলকাতা বিশ্ববিদ্যালয়ে বিজ্ঞান নিয়ে পড়াশুনো করেছেন। ম্যাথমেটিক্সের ছাত্র ছিলেন। তীক্ষ্ণ বিশ্লেষণ এবং অন্তর্নিহিত সত্যকে একদম নির্মোহভাবে আবিষ্কার করা মানিক বন্দ্যোপাধ্যায়ের সাহিত্যের মূল বৈশিষ্ট্য। এখানেই বৈজ্ঞানিক দৃষ্টি এবং যে বিকলন তত্ত্ব ফ্রয়েডীয়, তাকে অবলম্বন করে মানুষের অন্তরের যে দুর্গেয় রহস্য, তাকে বৈজ্ঞানিক দৃষ্টিতে আবিষ্কার করাই মানিক বন্দ্যোপাধ্যায়ের সাহিত্যের বৈশিষ্ট্য।
মানিক বন্দ্যোপাধ্যায়ের উজ্জ্বল দুটি চোখের কথা বলছিলেন, তো একটা লেখায় আমি পেয়েছি যে জীবনকে আমি যেভাবে ও যতভাবে উপলব্ধি করেছি, অন্যকে তার অতি ক্ষুদ্র ভগ্নাংশ ভাগ দেবার তাগিদেই আমি লিখি। হ্যাঁ, কেন লিখি? কেন কেন লিখিতে, লিখি? হ্যাঁ, ওনার মানে সেই দুটো জল জলে চোখ দিয়ে যা দেখেন। যা সমগ্র পৃথিবীর মতো ভারতীয় বা বঙ্গ সাহিত্যকেও প্রভাবিত করেছিল, মানিক বাবুর ছোট গল্পে তার কতখানি প্রতিফলন আমরা পাই? মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা শুরু করেন 1935 থেকে। তার প্রথম গল্পগ্রন্থ অতসী মামি, মিহি ও মোটা, প্রাগৈতিহাসিক প্রথম দিককার গল্প। আচ্ছা, এই প্রথম দিকে তিনি মূলত বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি এবং যে আদিম মানুষের যে প্রবৃত্তি চালিত করছে, বিশেষ করে প্রাগৈতিহাসিক গল্পে আমরা দেখতে পাই যে ভিখু, তার যে অদম্য প্রাণশক্তি, যদিও সেটা নেতিবাচক, কিন্তু এই যে এটা আমরা জ্যাক লন্ডনের রিভেরা চরিত্রেও পাই, কিন্তু সেটা উন্নত আদর্শের জন্যে তার জীবনী শক্তি। কিন্তু ভিখু সে একদম আদিম বর্বর মানুষ। প্রাগৈতিহাসিকের একদম শেষ পরিচ্ছেদে হয়তো ওই চাঁদ আর এই পৃথিবীর ইতিহাস আছে, কিন্তু যে ধারাবাহিক অন্ধকার মাতৃগর্ভ হইতে সংগ্রহ করিয়া দেহের অভ্যন্তরে লুকাইয়া ভিখু ও পাঁচি পৃথিবী আসিয়াছিল, এবং যে অন্ধকার তাহারা সন্তানের মাংসল আবেষ্টনীর মধ্যে গোপন রাখিয়া যাইবে, তাহা প্রাগৈতিহাসিক পৃথিবীর আলো আজ পর্যন্ত তাহার নাগাল পায় নাই, কোনো দিন পাইবেও না। তারপর আমরা 46 সাল মানে দ্বিতীয় বিশ্বযুদ্ধ পূর্ববর্তী লেখাগুলো ধীরে ধীরে আমরা দেখছি যে সমুদ্রের স্বাদ, সরীসৃপ, টিচার, বাগদিপাড়া দিয়ে এই গল্পগ্রন্থগুলো আমরা অনেক বিবর্তন ঘটেছে তার লেখায়। এবং তিনি যখন 1945-46 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় তিনি মানে শেষ হয়ে যাচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধ 1945-এ, তারপর তিনি মার্ক্সবাদে যখন দীক্ষিত হলেন, তখন তিনি বলেছেন যে আমার অনেক লেখায় ভুল ভ্রান্তিতে ভরা। এরকম কিন্তু স্বীকারোক্তি সব লেখক করতে পারেন না। ঠিক। আমার অনেক লেখা আবর্জনায় ফেলে দেওয়ার মতো, কিন্তু বিশেষ করে এটা আমি বুঝলাম যে আমি যখন মার্ক্সবাদে দীক্ষিত হলাম, তখন বুঝলাম যে আমার অনেক আগের লেখা ভুল ত্রুটিতে ভরা। এই যে আপনি বলছিলেন অতি বাস্তবতা এবং তার সাথে ভিখুর কথা, তো আমি একটা কথা আমার খুব জানতে ইচ্ছে করছে। মানিক বন্দ্যোপাধ্যায়ের বেশিরভাগ গল্পের সঙ্গেই কিন্তু এই যে বাস্তবের ছোঁয়া রয়েছে। যেমন গ্রামে পুতুল নাচ দেখে লিখলেন পুতুল নাচের রীতিকথা। আবার যখন পদ্মা নদীর মাঝি লেখার আগে বেশ কিছুদিন কিন্তু উনি মাঝিদের সঙ্গে সময় কাটিয়েছেন। তাহলে এই কথা যদি আমরা মাথায় রাখি, তাহলে তার ছোট গল্প প্রাগৈতিহাসিকে ভিখু চরিত্র অসীম ক্ষমতা সম্পন্ন। ঠিক একটু আগেই আপনি যেটা বললেন, হ্যাঁ, নেতিবাচক, তা তো ঠিক। এই রকম একটা চরিত্র গঠন করার পেছনে তার কি ভাবনা কাজ করতে পারে? মানে কেমন করে ভিখু চরিত্র এলো তার মাথায়? এ কি শুধুই গল্প, নাকি বাস্তবের কোনো ছোঁয়া রয়েছে? না, বাস্তবের ছোঁয়া বলতে তিনি জীবনটাকে খুব এক্সপেরিমেন্ট করেছেন, এবং জীবনের যে লড়াই জড় চৈতন্যের সঙ্গে, এই লড়াইটাকে তিনি খুব বড় করে দেখিয়েছেন। এটাই তার ভিখু চরিত্র সৃষ্টির, যেমন বলছিলাম জ্যাক লন্ডন, তার কয়েকটা বিখ্যাত ছোট গল্পে, উপন্যাসে তিনি অসাধারণ লড়াই দিচ্ছে, এরকম মানে মৃত্যুকে একদম মৃত্যুর শেষ সীমায় পৌঁছে ফিরে আসছে,
শুধু আদর্শকে বাঁচানোর জন্যে। কিন্তু এখানে আদর্শ নয়, জীবনী শক্তি পশুদের হয় না। বাঘ সিংহেরা এত জীবনী শক্তি নেই, যেটা মানুষ বলে ভিখু এত লড়াই দিতে পেরেছে। আচ্ছা, একদমই মানে ঠিক কথাই বললেন। মানে হাত নেই, তবু হয়তো একটা মানুষকে খুনের মতো জঘন্য অপরাধ, কিন্তু শক্তিরও তো প্রয়োজন রয়েছে। আমার মনে হয় কোথাও কি এটা মানিক বন্দ্যোপাধ্যায়ের প্রথম জীবন, যখন মানিক বন্দ্যোপাধ্যায়ের কৈশোর চলছে, সেটাকে কোনোভাবে উনি ভিখু চরিত্রে সেই রকম শক্তি দিতে চেয়েছেন, নিজে যেরকম শক্তিশালী ছিলেন। এটা শুধু নিজের শক্তি দিতে চেয়েছেন তা নয়, মানে নিজের শক্তির যে চেতনা তার মধ্যে কাজ করেছে সেটা তো আছেই, কিন্তু নিরবচ্ছিন্নভাবে দেখেছেন জড় এবং চৈতন্যের লড়াই। চৈতন্যের লড়াইয়ে ভিখু জিতে গেছে, যদিও সেটা অন্ধকারের লড়াই, আলোর লড়াই নয়। সেই রকম অতি বাস্তবতা নিয়ে উনি এক্সপেরিমেন্ট করেননি। উনি এক্সপেরিমেন্ট করেছেন মূলত ফ্রয়েডীয় মনোবিকলন তত্ত্ব, মনস্তত্ত্বের গভীরে ঢুকে মনের যে কত বিচিত্রতার অভিমুখ এবং মানুষকে কিভাবে পরিচালিত করে অবচেতন মন, সেটাই তিনি রূপ দিয়েছেন এইসব গল্পে। আচ্ছা, আমরা যদি এই যে সত্যকে নির্মোহ বা নির্মমভাবে উপস্থাপন করা, এইগুলো কখনো কি সাহিত্যের নান্দনিকতার জন্য হানিকারক? না, উনি কিন্তু সাহিত্য তত্ত্ব নিয়েও খুব সচেতন ছিলেন। আচ্ছা, বিশেষ করে লিখবার আগে যে তার লেখা আছে, সেখানে তিনি বলছেন যে আমি ছোট বড় অনেক পত্রিকা পড়েছি, শুধু দেখেছি এমনকি শরৎচন্দ্রের লেখাও শুধু হৃদয় সর্বস্ব। এই হৃদয় সর্বস্ব কেন? কেন মানুষ সত্যকে, বাস্তবকে আনে না? এই যে তার জিজ্ঞাসা, এই যে প্রশ্ন, এটাই তিনি সাহিত্যে রূপ দিয়েছেন। আচ্ছা, মানিক বন্দ্যোপাধ্যায় যেরকম লেখেন, যেরকমটা, সেই লেখকের কলমে বেরোলো হলুদ পোড়া, একটু আগেই আপনি বলছিলেন। তো এই যে এইরকম একটা গল্প বেরোলো, একটু অন্যরকম, ওনার লেখার থেকে একটু অন্যরকম, এ নিয়ে একটু আমাদের বলুন না। হলুদ পোড়া কিন্তু এটা ভূতের গল্প নয়, এটা ভৌতিক গল্প বা অপ্রাকৃত গল্প কিন্তু নয়। এটা মনোবিকলনের সূক্ষ্ম যে আমাদের গতিবিধি, সেটাকে এক্সপেরিমেন্ট করে লেখা। যেমন তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের ডাইনি গল্প। ডাইনি সবাই তাকে বলে, তার নিজেরও বিশ্বাস হলো সে ডাইনি, এবং সে গ্রামের লোকদের বলল আমার থেকে তফাৎ থেকো, তোমাদের অসুখ করবে। ঠিক তেমনি যে ধীরেন বিজ্ঞানের ছাত্র, বিজ্ঞান পড়ায় এবং ডাক্তার, না পাশ করা ডাক্তার গ্রামের, যখন নবীনের স্ত্রী দামিনী ওই যে গ্রাম্য পরিবেশে এলো এবং গা ছমছমে ভাব, ফলে সে দুর্বল হয়ে যখন সে মূর্ছা গেল, তখন ধীরেন বলেছিল যে ডাক্তার, আমি পাশ করা ডাক্তার নয় তো, এটা জটিল রোগ। এবং এই প্রসঙ্গে বলে রাখি, মানিক বন্দ্যোপাধ্যায়েরও মৃগী রোগ ছিল শেষ দিকে মৃগী রোগ ছিল। এটা খুব জটিল রোগ, তুমি ডাক্তার আনাও। কিন্তু অন্য একজন বয়স্ক মানুষ পরামর্শ দিলেন যে ডাক্তার নয়, কুঞ্জ ওঝাকে আনা হোক। এবং ওঝা যখন তাকে নাকে মানে নানান রকম টর্চার করে করে কিছুতেই বাগে আনতে পারছে না হলুদ পোড়া দিতে, সে তার নাক মুখ বিস্ফারিত হয়ে উঠল এবং সে উঠে বসলো এবং নাকে কথা বলতে বলতে বলল, আমি শুভ্রা, আমাকে খুন করেছে বলাই চক্রবর্তী। তখন গ্রামের সবাই একদম অবাক হয়ে গেল যে বলাই চক্রবর্তী শুভ্রা 3 দিন আগে মারা গেছে, কি করে তাহলে খুন করলো? এটা গ্রামের মানুষের মনে বিশ্বাস
ধীরেনার স্কুলে বিশ্লেষণের গল্প, যে মানুষের মন, তাকে নিয়ে তিনি বিশ্লেষণ করেছেন, মনের অবস্থাগুলো, যে কোন অবস্থায় মানুষ এত দুর্বল হয়ে পড়তে পারে। আর আমরা যদি আরেকটু এগোই আমাদের এই পর্বে, মনস্তত্ত্বের কথা হচ্ছে, মনস্তত্ত্বের অন্তর্নিহিত যৌনতা বা হিংস্রতা মানিকবাবুর ছোট গল্পে কতখানি প্রকাশ পায়? প্রকাশ পায় সাংঘাতিকভাবে। আচ্ছা, যেমন সরীসৃপ গল্প। একদমই, হ্যাঁ। আসলে তিনি ভদ্র মানুষদের সঙ্গে মিশতে চেয়েছিলেন, কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর যে আমাদের সমাজে নানান সমস্যা দেখা দিল, মূল্যবোধের সমস্যা, অর্থনৈতিক সমস্যা, মূলত তিনি অর্থনীতিকে অবলম্বন করে মানুষের যে ঘুরপাক খাওয়া, অর্থনীতিকে অবলম্বন করে মানুষের যে অবস্থান, শ্রেণী অবস্থান, সেটাকেই তিনি রূপ দিয়েছেন তার সমস্ত সাহিত্যে। এবং এই 1945-46 সালের পর আমাদের বাংলায় নানান সংকট দেখা দিল, দুর্ভিক্ষ, মূল্যবোধের অবক্ষয়, দেহ ব্যবসায় নামিয়ে দেওয়া নিষ্পাপ গ্রাম্য মেয়েদের, এগুলো মানে মানুষ জীবন ধারণের জন্য কত নিচে নামতে পারে সেই সময় দেখা গিয়েছিল, তারই বাস্তব রূপ। শুধু মানিক বন্দ্যোপাধ্যায় নয়, প্রবোধচন্দ্র সেনের যে অঙ্গার, এইসব নরেন্দ্রনাথ মিত্রের গল্প, এই সময়কার যে অবক্ষয়, এবং মেয়েরাও যে এই অর্থনৈতিক অবক্ষয়ের শিকার হয়ে নিজেদের নামাতে বাধ্য হয়েছে। মানিক বন্দ্যোপাধ্যায়ের সময়কার যারা লেখক, তারা কিন্তু এই যে যৌনতাকে একটু রূপকের অন্তরালে বা একটা মানে লেখার মধ্যে একটা চাদর, একটা আবরণ থাকতো, সেইখানে দাঁড়িয়ে মানিক বন্দ্যোপাধ্যায়ের এই যে লেখার মধ্যে যৌনতা, এ কি কোনো সমালোচনার শিকার হতে হয়েছিল, বা এ কি একটু বেশি খোলামেলা? না, খোলামেলা আমি বলবো না, কারণ মানিক বন্দ্যোপাধ্যায় কিন্তু আপসহীন লেখক। তিনি কিন্তু যৌনতা মানে কি কমার্শিয়াল লেখা হিসেবে এ করার জন্যে, প্রকাশ করার জন্যে লেখেননি। তিনি এক্সপেরিমেন্ট করেছেন মানুষের যে প্রবৃত্তির যে লড়াই, যে অন্ধকারের মানুষগুলো, তাদের যে বাস্তবতা প্রথম দিককার তার লেখায় আমরা পেয়েছি। কিন্তু তার যদি আমরা দুঃশাসনীয় গল্প দেখি, সেখানে যৌনতা কোথায়? মানুষ বস্ত্র পাচ্ছে না, অন্ধকারে বেরোয়, তারা আলোয় বেরোতে পারছে না, বস্ত্র নেই, একটা ছেঁড়া কোনো রকমে একটা কাপড় ন্যাকড়া, তাকে আবরণ করে তারা বেরোয় অন্ধকারে, এবং সেখানে কোথায় যৌনতা? কিন্তু তার প্রথম দিককার যে গল্প, প্রাগৈতিহাসিক, সরীসৃপ, সেগুলোতে আসলে তিনি দেখেছেন যে তথাকথিত মধ্যবিত্ত সমাজের যে ভণ্ডামি, মুখোশ, সেগুলো তিনি যৌনতা নিয়ে খোলাখুলি কিছু লেখেননি। আর আমরা যদি রবীন্দ্রনাথের এক রাত্রি অথবা মানিকবাবুর কে বাঁচায় কে বাঁচে, এই গল্পের নায়কগুলো মোটামুটি কিন্তু একইভাবে মহৎ, আদর্শ রক্ষার জন্য একইভাবে ব্যর্থ হয়েছেন। আধুনিক সাহিত্য সমালোচকদের প্রায় সকলেই তাদের ব্যর্থ নায়কের তকমা দেন। এই বিষয়টা আপনি কিভাবে দেখেন? এক রাত্রি মূলত আদর্শবাদী গল্প এবং রোমান্টিক গল্প। সেখানে আমরা রোমান্টিক যুগের ইংরেজ কবিদের ছায়া পাই, কিন্তু মানিক বন্দ্যোপাধ্যায়ের যে কে বাঁচায় কে বাঁচে, এই গল্প এত এত কঠিন সত্য বাস্তব। প্রথম না খেয়ে মরতে দেখলো মৃত্যুঞ্জয় অফিস যেতে যেতে ফুটপাতে।
তারপর সে এতটাই বিচলিত হলো মৃত্যুঞ্জয় যে চাকরি বাকরি সব চলে গেল। সে খুঁজতে লাগলো যে কত মানুষ, এটাই নির্মম সত্য, এটাই নির্মম বাস্তব, যে মানুষ ফুটপাতে না খেতে পেয়ে মারা যাচ্ছে এবং তার যা কষ্ট। থাকতে থাকতে মৃত্যুঞ্জয়ও একজন ফুটপাতবাসী হয়ে গেল। আচ্ছা, সব শেষে আসি। আপনাকে যদি একটা গল্প বেছে নিতে বলি, কোনটা বাছবেন এবং কেন? হারানের নাচ জানে। আচ্ছা, কেন? অত্যন্ত সংস্কার মুক্ত একটা বৈজ্ঞানিক মন নিয়ে একটা মেয়ে, তখনকার মানে এটা 50-এর দশকে লেখা হচ্ছে। এই যে সংস্কারকে ভাঙিয়ে ভেঙে নিজের মেয়েকে এগিয়ে দিচ্ছে একটা নেতাকে বাঁচানোর জন্য, তার স্ত্রী পরিচয় দিয়ে, এবং তাকে বাঁচালো। এবং তারপরে তার যে জনপ্রতিরোধের যে চিত্র দেয়া হয়েছে, এ অসামান্য। এর কোনো বিকল্প আর নেই বাংলা সাহিত্যে। আজকের মানিক বন্দ্যোপাধ্যায়ের ছোট গল্পের সাজানো প্রান্তিক এখানে শেষ করছি। আজ আমাদের সঙ্গে ছিলেন উমা মাঝি মুখোপাধ্যায়, ঘোষপুকুর মহাবিদ্যালয়ের অধ্যক্ষ। ধন্যবাদ। নমস্কার। আর আপনারা তো জানেনই, প্রত্যেক মাসের দ্বিতীয় এবং চতুর্থ রবিবার প্রান্তিক সেজে ওঠে নতুন নতুন পর্বে।